ভিডিওটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি যুদ্ধবন্দীদের ফেট নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে গোপন রাখা হয়েছে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করলেও তাদের সংখ্যা প্রকৃতপক্ষে ৯৩,০০০ নয়, বরং এর মধ্যে নিয়মিত সেনা, প্যারামিলিটারি, বেসামরিক কর্মীসহ বিভিন্ন শ্রেণীর লোক ছিল। এই যুদ্ধবন্দীদের বাংলাদেশ থেকে সরাসরি ভারতের কাছে হস্তান্তর করা হয়েছিল, যদিও বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই পদক্ষেপের বিরুদ্ধে ছিলেন। ভারত এই যুদ্ধবন্দীদের দীর্ঘ সময় ১৯৭১ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত নিজেদের দেশে আটকে রেখেছিল এবং তাদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করেছিল বলে কথা প্রচলিত। যুদ্ধবন্দীদের মুক্তি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন চলেছিল, যেখানে ভারত মূলত নিজেদের স্বার্থ হাসিলের জন্য যুদ্ধবন্দীদের ব্যবহার করেছিল। ভারত যুদ্ধবন্দীদের আটকে রেখে পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ইস্যুতে আলোচনার সুবিধা নিয়েছিল। সিমলা চুক্তি ও দিল্লি চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দীদের মুক্তি ও প্রত্যাবাসন নিয়ে দীর্ঘসূত্রতা চলেছিল, যেখানে বাংলাদেশ তাদের বিচারের দাবিও তুলেছিল, কিন্তু ভারতের প্রভাবশালী অবস্থানের কারণে তা ব্যাহত হয়। ভিডিওর শেষে বলা হয়েছে, যদিও ভারত মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, তবে মুক্তিযুদ্ধ সমাপ্তির পর ভারতের কার্যক্রম ছিল তাদের স্বার্থ হাসিলের উপরে কেন্দ্রীভূত। বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে ভারতের ভূমিকা ও উদ্দেশ্যকে, যেখানে ভারতের সহযোগিতা স্বীকার করার পাশাপাশি পরবর্তী কৌশলগত চালের কথাও স্বীকার করতে হয়। প্রধান পয়েন্টসমূহ: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি যুদ্ধবন্দীদের প্রকৃত সংখ্যা ও শ্রেণীবিভাগ, যুদ্ধবন্দীদের বাংলাদেশ থেকে সরাসরি ভারতের হাতে হস্তান্তর ও বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির বিরোধিতা, ভারতের দীর্ঘমেয়াদী যুদ্ধবন্দী ধারণ ও তাদের ব্যবহার, যুদ্ধবন্দীদের মুক্তি ও প্রত্যাবাসন নিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপাক্ষিক রাজনীতি, ভারতের কাশ্মীর ইস্যুতে যুদ্ধবন্দী ব্যবহারের নীতি ও কূটনৈতিক কৌশল, সিমলা চুক্তি ও দিল্লি চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দীদের মুক্তি ও প্রত্যাবাসনের প্রক্রিয়ার বিবরণ, ভারতের মুক্তিযুদ্ধে সহযোগিতা স্বীকার করার পাশাপাশি পরবর্তী সময়ে তাদের কৌশলগত স্বার্থ হাসিলের প্রকৃত চিত্র প্রকাশিত। হাইলাইটস: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি যুদ্ধবন্দীদের প্রকৃত সংখ্যা ছিল ৯৩,০০০ নয়, বরং বিভিন্ন ক্যাটাগরির মোটামুটি ৮০,০০০-এর কাছাকাছি। ভারত যুদ্ধবন্দীদের দীর্ঘ সময় ১৯৭১ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত নিজেদের দেশে আটকে রেখেছিল। বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম যুদ্ধবন্দীদের ভারতে নেবার বিষয়ে প্রতিবাদ করেছিলেন। ভারত যুদ্ধবন্দীদের বিভিন্ন ভারী কাজে ব্যবহার করার কথা শোনা যায়, যদিও প্রমাণ পাওয়া যায়নি। ভারত যুদ্ধবন্দীদের আটকে রেখে পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ইস্যুতে আলোচনার সুবিধা নিয়েছিল। সিমলা চুক্তি ও দিল্লি চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দীদের মুক্তি ও প্রত্যাবাসনের প্রক্রিয়া নির্ধারিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ছিল, তবে পরবর্তী সময়ে ভারতের কৌশলগত স্বার্থই বেশি প্রাধান্য পায়। মূল অন্তর্দৃষ্টি: যুদ্ধবন্দীদের প্রকৃত সংখ্যা ও শ্রেণীবিন্যাসের ভুল ধারণা। ৯৩,০০০ পাকিস্তানি সৈন্য বলে যে তথ্যটি প্রচলিত, তা সম্পূর্ণ সঠিক নয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত সেনা, প্যারামিলিটারি, বেসামরিক কর্মী, সরকারি ও বেসরকারি চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণীর লোক এই সংখ্যার মধ্যে ছিল। এর অর্থ যুদ্ধবন্দী শব্দটি অনেক বেশি ব্যাপক ও সঠিক, যা কেবল সৈন্য হিসাবে সীমাবদ্ধ নয়। এটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পরিপ্রেক্ষিত তুলে ধরে। সতর্কতা: বাংলাদেশ সরকারের স্থায়ী রাষ্ট্রপতির প্রতিবাদ। যুদ্ধবন্দীদের ভারতে নেওয়ার সময় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই পদক্ষেপের বিরুদ্ধে ছিলেন। এটি প্রমাণ করে যে বাংলাদেশের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি পুরোপুরি সমর্থিত ছিল না এবং দেশের স্বার্থ রক্ষায় কিছু পলিটিক্যাল টানাপোড়েন ছিল। ভারতের কৌশলগত স্বার্থ: ভারত যুদ্ধবন্দীদের দীর্ঘমেয়াদে আটকে রাখার মাধ্যমে কেবল যুদ্ধবন্দীদের মুক্তি বিলম্ব করেনি, বরং তাদের বন্দিত্ব কৌশলগত সুবিধার জন্য ব্যবহার করেছে। যুদ্ধবন্দীদের দক্ষতা কমিয়ে পাকিস্তানের সামরিক শক্তিকে দুর্বল করার পাশাপাশি কাশ্মীর ইস্যুতে আলোচনার সুবিধা নেওয়া ছিল ভারতের মূল লক্ষ্য। বিচারের বাধা ও রাজনৈতিক চাপ: বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দৃঢ় ছিল, কিন্তু ভারতের প্রভাব ও কূটনৈতিক চাপের কারণে এই বিচারের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এটি ভারতের যুদ্ধ পরবর্তী কূটনীতিতে বাংলাদেশের স্বাধীনতা ও বিচার ব্যবস্থা কতটা স্বাধীন ছিল তার একটা বড় প্রশ্ন তোলে। ত্রিপাক্ষিক রাজনীতি ও চুক্তি:
সিমলা ও দিল্লি চুক্তি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবন্দীদের মুক্তি ও প্রত্যাবাসনের জন্য গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের বিচারের স্বার্থ পূরণে তা কার্যকরী হয়নি। এই চুক্তিগুলি ভারতীয় স্বার্থে পরিচালিত হয়। ভারতের সহযোগিতা ও এর সীমাবদ্ধতা। ভারত মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য স্বীকৃত, তবে মুক্তিযুদ্ধ সমাপ্তির পর ভারতের কার্যক্রম মূলত স্বার্থপর ছিল। ভারতের কার্যক্রম থেকে শিক্ষা নেওয়া দরকার যে সহযোগিতার পাশাপাশি কৌশলগত স্বার্থকে বুঝে নিতে হবে। ইতিহাসের পুনর্মূল্যায়ন। বাংলাদেশের পাঠ্যপুস্তক এবং গণমাধ্যমে এই তথ্যগুলি যথেষ্ট আলোচিত হয়নি। ইতিহাসের এই দিকটি উন্মোচন করা জাতীয় সচেতনতা বাড়ানোর জন্য অপরিহার্য, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে। ভিডিওটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের একটি গোপন ইতিহাস উন্মোচন করে, যেখানে পাকিস্তানি যুদ্ধবন্দীদের ফেট নিয়ে ভারতের কৌশলগত পদক্ষেপ ও বাংলাদেশের রাজনৈতিক অবস্থান তুলে ধরা হয়েছে। যদিও ভারত মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, তবে যুদ্ধের পরবর্তী সময়ে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য যুদ্ধবন্দীদের ব্যবহার করেছে এবং বাংলাদেশকে বিচারের সুযোগ দেওয়া থেকে বিরত রেখেছে। এই তথ্যগুলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে গভীরভাবে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলি জাতীয় ইতিহাসে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।